রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। গরমের একটা জনপ্রিয় ফল হলো লিচু। সারা দেশের মধ্যে লিচু উৎপাদনে আমরা দ্বিতীয়, আর আমাদের রাজ্যের মধ্যে মালদা মুর্শিদাবাদ জেলায় লিচু চাষের এলাকা সবচেয়ে বেশি। এখন রাজ্যের প্রায় সব লিচু গাছেই মুকুল এসে গেছে এবং কিছু গাছে অপরিণত ফল বা গুটিও ধরেছে। এই ফলগুলির মধ্যে যতগুলি পরিণত হয়ে উঠবে ততই বাড়বে ফলন আর লাভবান হবেন কৃষকের। এই সময়ে সঠিক পরিচর্যার অভাবে, বিরূপ আবহাওয়ার কারণে কিংবা রোগ পোকার উপদ্রবে লিচুর ফল ঝরে যেতে পারে। বিভিন্ন কারণে লিচুর ফল ঝরে পড়া ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কেই জানালেন মালদা জেলা উদ্যান পালন দফতরের সহ অধিকর্তা বাবাই দাস। পশ্চিমবঙ্গে লিচু উৎপাদনে মালদা জেলা দ্বিতীয় স্থান অধিকার করে। মালদা জেলায় সাধারণত প্রায় 1200 হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 50 থেকে 60% এলাকা কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত। এছাড়াও যেসব ব্লকে উল্লেখযোগ্যভাবে লিচু চাষ হয় তার মধ্যে কালিয়াচক 3 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লক, রতুয়া 1 নম্বর ব্লক, মানিকচক ব্লক এসব রয়েছে। লিচুর ক্ষেত্রে যেসব জাত মূলত করা হয়ে থাকে মালদায়, তার মধ্যে দেশি জাত বা যেটা গুটি, অনেক আদি জাত এবং পুরনো জাত, এর পাশাপাশি বোম্বাই জাতের লিচু চাষ করা হচ্ছে। যদি এলাকা হিসেবে দেখা যায় প্রায় 60 থেকে 70% এলাকা বোম্বাই জাতের অন্তর্গত এবং বাকিটা দেশি অর্থাৎ গুটি জাত। এখন মালদা জেলার বিভিন্ন লিচু বাগানে ফুল আসতে শুরু করেছে এবং কিছু বাগানে অলরেডি গুটিও ধরে গেছে। সাধারণত লিচুর ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে পুরুষ ফুল গাছে আসে, এরপরে স্ত্রী এবং উভলিঙ্গ ফুল আসে। তবে এই ফুলগুলোর মধ্যে স্ত্রী এবং উভলিঙ্গ ফুলেই কিন্তু ফল ধারণ করে। দেখা গেছে একটি পুষ্পমঞ্জরিতে যে পরিমাণ ফুল আসে তার 8 থেকে 10% ফুল থেকে পরিণত ফল পাওয়া যায়। এই অবস্থায় যা করণীয় তার মধ্যে রোগ এবং পোকার প্রতিকার ব্যবস্থা গ্রহণ। ফুল আসার আগে থেকে মটরদানা অবস্থায় ফল থাকা পর্যন্ত একটি পোকার বিশেষভাবে আক্রমণ দেখা যায়, সেটা শোষক পোকা। এটি একদম ফুল আসার দশা থেকে এদের আক্রমণ শুরু হয়ে যায়। সাধারণত এরা কচি মুকুলের থেকে রস চুষে খায় এবং মুকুল কালো হয়ে যায়। এর ফলে আমরা যে পরিমাণ ফলন আশা করে থাকি একটি পুষ্পমঞ্জরি থেকে, সে পরিমাণ কিন্তু ফলন পায় না। এই জন্য এই পোকাকে আটকানো বা দমন করা একান্তই দরকার। সেজন্য যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক ফুল আসার আগে থেকেই প্রয়োগ করা দরকার। তো অন্তর্বাহী কীটনাশকের মধ্যে রয়েছে ইমিডাক্লোরোপিড, যেটি 1 ট্যাঙ্কিতে 3.5 মিলি থেকে 4 মিলি, অথবা থায়োমেথক্সাম 3 গ্রাম থেকে 4 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে, অথবা অ্যাসিফেট 7.5 থেকে 10 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে। এই জাতীয় ওষুধ প্রয়োগ করে এই পোকা দমন করা সম্ভব। ওষুধের সাথে আঠা বা স্টিকার অবশ্যই প্রয়োগ করতে হবে। যদি ফুল ফুটে যায় অর্থাৎ ফুল প্রস্ফুটিত অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু এই জাতীয় কীটনাশক প্রয়োগ করা যাবে না। লিচুর ক্ষেত্রে আরও একটি মূল সমস্যা হচ্ছে ফল ঝরে পড়া বা ফুড ড্রপ। এটি যেহেতু গ্রীষ্মকাল, অত্যাধিক গরমের ক্ষেত্রে জলের অভাব ঘটলে কিন্তু ফল ঝরে পড়ে এবং দেখা গেছে যে পরিমাণ গাছে মুকুল আসে সে পরিমাণ কিন্তু ফল কোনোভাবেই আসে না, কচি অবস্থাতেই ফল ঝরে পড়ে। তো এই ফল ঝরা আটকাতে গেলে যখন গুটি চলে আসবে, মটরদানা আকৃতির গুটি যখন চলে আসবে, সেই অবস্থায় প্ল্যানোফিক্স জাতীয় হরমোন 1 ট্যাঙ্কিতে 3 থেকে 4 মিলি জলে গুলে স্প্রে করলে ফল ঝরে পড়া আটকানো সম্ভব। এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে, এতে কিন্তু ফল ঝরে পড়া আটকানো সম্ভব। আরও একটি সমস্যা দেখা গেছে, যেসব লিচু জাত আগে পেকে যায় অর্থাৎ জলদি জাতের লিচুগুলোতে অনেক সময় ফল ফেটে যায়, এই সমস্যা দেখা যায়। তো এই সমস্যা সমাধানের জন্য যেটা আগে বলেছি যে পর্যাপ্ত পরিমাণ নিয়মিত জলসেচ দিতে হবে এবং যখন গুটি অবস্থায় গাছে ফল রয়েছে সে অবস্থায় জলে গলে অর্থাৎ সলিউবল বোরন এই জাতীয় অনুখাদ্য যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায়, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী পর্যায়ে যে ফল ফেটে যায় এবং এর পাশাপাশি ফ্রুট ড্রপের ক্ষেত্রে কিন্তু এটা আটকানো সম্ভব। যে কোনো লিচু বাগানে মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। সাধারণত এই পোকার আক্রমণটা দেখা যায় যখন ফল পরিণত হয় সে অবস্থায়। যদি বোটার দিক থেকে আমরা লিচুটা খোসা খুলে বা ছাড়িয়ে খাই, তখন দেখা যাবে যে ঠিক বোটার ওই অংশে খয়েরি বা কালো রঙের গুঁড়ো গুঁড়ো দানা কিছু দেখতে পাওয়া যায়। সাদা ভাতের মতো একটি পোকা কিলবিল করছে। তো এই পোকার আক্রমণ কিন্তু অনেক আগেই হয়। আপনারা যদি শেষ পর্যায়ে যদি কোনো রকম কীটনাশক প্রয়োগ করেন, এতে কিন্তু লিচু আটকানো সম্ভব নয়। আর যে কোনো কীটনাশক প্রয়োগ করলে সেই কীটনাশকের প্রভাব কিন্তু রয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মানব জীবনে কিন্তু একটি রাসায়নিক বিষ আমরা গ্রহণ করছি, এটা জেনে নিতে হবে।
তো সেই জন্য যখন ফল পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসবে তখন এটি কোনোভাবে আটকানো সম্ভব হয় না। তাই এই পোকা দমন করার জন্য আপনাদের অনেক আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন মটর দানা অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই যে ডাইক্লোরোফস এই জাতীয় ওষুধ 1 থেকে 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সেটি 15 থেকে 20 দিন অন্তর 2 বার স্প্রে করা যেতে পারে। ল্যামডা থাইহ্যালোথ্রিন বা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু একবারে বেশি বারবার প্রয়োগ করা যাবে না। আর রোগের ব্যাপারে যেটি না বললেই নয়, লিচুতে সেভাবে খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না। তবে অনেক সময় খামখেয়ালি আবহাওয়া, যথা কুয়াশা বা মেঘাচ্ছন্ন ওয়েদার, এই ধরনের ওয়েদারের ক্ষেত্রে অনেক সময় অ্যানথ্রাকনোস বা ফলে ক্ষত জাতীয় দাগ সৃষ্টি হয়। কুচি ফলে যদি এই অ্যানথ্রাকনোস বা কালো দাগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু কুচি অবস্থাতে ফল ঝরে যায়। এবং তো এই জন্য শুরুর দিকেই ফুল ফোটার আগে বা যখন গুটি চলে এসছে সে অবস্থাতে কার্বেন্ডাজিম ম্যানকোজেবের যৌগ বা যৌগিক মিশ্রণ যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো আপনার 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অবশ্যই এই যে রোগ অ্যানথ্রাকনোস বা ফলের ক্ষত বা পচা এই রোগটা কিন্তু আটকানো সম্ভব হবে। এই সামগ্রিক যে পরিচর্যার ব্যবস্থাগুলো বলা হলো, যদি কৃষক ভাইরা এই সময় থেকেই এগুলো ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু কোনো রকম রোগ সংক্রমণও দেখা যাবে না এবং আপনাদের অর্থের সাশ্রয় হবে। এবং আশা করি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে অবশ্যই ভালো ফলন আপনারা আশা করতে পারেন। বিকল্প প্রাণী পালনের মধ্যে খরগোশ পালন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কোনো কৃষক বন্ধু যদি খরগোশ বিক্রির বাজার ঠিক করে নিতে পারেন তাহলে অল্প সময় এবং অল্প পরিশ্রমে এই প্রাণীটি পালন বেশ লাভদায়ক। আমরা কথা বলেছিলাম বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কৃষক বন্ধু দীনবন্ধু বৈরাগ্যর সঙ্গে। তিনি জানালেন তার খরগোশ পালনের অভিজ্ঞতার কথা। মিনিমাম 18-20 ডিগ্রি সেলসিয়াস থেকে আপ টু 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা খুব ভালো থাকে, এদের কোনো অসুবিধা হয় না। তো এই সময় বাচ্চাদের পরিচর্যাটা একটু অপেক্ষাকৃত শক্ত। তার কারণ হচ্ছে নেস্ট বক্স ভালো রকম থাকতে হবে। নেস্ট বক্সের যেটা পরিমাণটা হওয়া দরকার সেটা হচ্ছে 18 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি চওড়া এবং 9 ইঞ্চি হাইটের। এরকম একটা কাঠের বাক্স বাচ্চা হওয়ার ঠিক 2-1 দিন আগে দিয়ে দিতে হবে, যেখানে একটা গোল ছিদ্র বানাতে হবে যেখান দিয়ে খরগোশ ভিতরে ঢুকতে পারে এবং সেখানে তার ভিতরে একটু অন্ধকার মতো থাকে, যার জন্য সেখানে বাচ্চা দিলে সে বাচ্চায় দুধ খাওয়াতে পারে এবং এরা যে সময় দুধ খাওয়ায় সেই সময় একটু অন্ধকার পছন্দ করে, যাতে করে দুধ খাওয়ানোর কোনো অসুবিধা করে না। এমনিতেই একটা খরগোশের প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে 28 থেকে 33 দিন। তো তার মধ্যেই বাচ্চা দেবে, কোনোটা 28 দিনে দেবে, কোনোটা 31 দিনে, কোনোটা 33 দিনে। বাচ্চার গায়ে তো কোনো লোম থাকে না, তো সেই লোমটা যখন থাকে না তখন ঠান্ডাটা ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আর তারপরে যখন এদের গায়ে লোম উঠে যাবে, মানে লোম বড় বড় হয়ে যাবে, সেই সময় আর এদের কোনো প্রবলেম হবে না। তারপরে এদেরকে বিভিন্ন ঔষধ আছে, সেই সমস্ত ঔষধগুলো একটু খাওয়াতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানো র্যাবিটের বাচ্চাকে খুবই দরকার। র্যাবিটের অ্যাকচুয়ালি 84টা প্রজাতি আমার জানা। তার মধ্যে কিছু অর্নামেন্টাল র্যাবিট আছে, কিছু মেট র্যাবিট আছে, কিছু পেট র্যাবিট আছে। নিউজিল্যান্ড হোয়াইট একটা মিট র্যাবিট, আবার ফ্লেমিশ জায়ান্টও মিট র্যাবিট, আবার অ্যাঙ্গোরা মিট র্যাবিট প্লাস উলের জন্য র্যাবিট। কিন্তু লায়ন হেড অ্যাঙ্গোরা না তো উলের জন্য আর নাই মিটের জন্য, এটা হচ্ছে অর্নামেন্টাল র্যাবিট। তেমনি আমরা যে বাজারে কিনতে পাই 100 টাকা 50 টাকা দামি র্যাবিট, যেগুলো খোলা মার্কেটে বিক্রি হয়, সেগুলো হচ্ছে স্মল হোয়াইট অথবা ডেনিশ হোয়াইট। এইগুলো আবার ব্রয়লার র্যাবিট নয়, এদের মাংস খাওয়া যায় না বা এদের থেকে মাংস হয়ও না। যেগুলো আমার ফার্মে আছে মিট র্যাবিটের জন্য, আমার কাছে USSR চিনচিলা আছে, যেটার মিনিমাম ওয়েট হয় 3 কিলো, ম্যাক্সিমাম 7 কিলো। একটা বিশেষ ফার্মে এর ওজন হয়েছিল 9.5 কিলো। তারপরে আমার কাছে আছে গ্রে জায়ান্ট, যেটা 5 থেকে 6 কিলো ওজন হয়। ফ্লেমিশ জায়ান্ট আছে, যে আজকের ডেটে বিশ্ব রেকর্ড যেটা রয়েছে ম্যাডাম পাওলি গ্যান্টের কাছে আছে ইউকেতে, যার ওজন হচ্ছে 24 কিলো 750 গ্রাম। আজকের ডেটে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হাইয়েস্ট ওজনদার র্যাবিট। তারপরে ক্যালিফোর্নিয়ান আছে, তারপরে নিউজিল্যান্ড হোয়াইট আছে, ব্ল্যাক জায়ান্ট আছে, হোয়াইট জায়ান্ট আছে। হ্যাঁ, এবারে অ্যাঙ্গোরাও আছে। সব অ্যাঙ্গোরা তো আর মিটের জন্য নয়, কিছু উলের জন্য আছে। হ্যাঁ, ইংলিশ অ্যাঙ্গোরা এগুলো মিটের জন্য প্লাস উলের জন্য। খাদ্য ব্যবস্থাপনার মধ্যে যেটা রয়েছে, সব থেকে প্রথমে তো ঘাসের চাষ করতেই হবে খরগোশ ফার্ম করার জন্য।
এরা সব ঘাস খেতেই অভ্যস্ত। আপনি যে কোনো গাছের পাতা দেবেন সেটা খেয়ে নেবে, যে কোনো ঘাস দেওয়া হবে সেটাও খেয়ে নেবে। কিন্তু বিশেষ কিছু ঘাস আমরা এদের জন্য তৈরি করি, যেমন হচ্ছে বার্সিম, আলফালফা, তারপরে অ্যাজুলেশন, এলিফ্যান্ট, হাইব্রিড নেপিয়ার, এই সমস্ত প্যাঁড়া, এই সমস্ত ঘাসগুলো আমরা র্যাবিটের জন্য তৈরি করি। এতে গ্রোথটা অনেকটা ভালো হয়। আমি মেথি বার্সিমের ইউজ বেশি করি, এটা আমার কাছে 9 মাস থাকে। আর দানা খাবার আমি নিজেই বানাই। প্রতিদিনের র্যাবিটের খাবার হচ্ছে তার বডি ওয়েটের 20% ঘাস আর 50 থেকে 70 গ্রাম দানা। এটা প্রতি 24 ঘন্টায় র্যাবিটকে দেওয়া দরকার, যেটা আমি দিই। আমি প্রতিদিন 200 গ্রাম ঘাস দিই। এখন আমার কাছে ঘাস না থাকার জন্য আমি ওদেরকে 150 গ্রাম দানা খাবার দিচ্ছি। প্রথমে 15 দিন পর্যন্ত এরা মায়ের দুধ খায়। 10 দিনে এদের চোখ ফুটবে। তারপরে 15 দিন পরে এরা বাইরে বেরোতে থাকবে নেস্ট বক্সের থেকে এবং মায়ের সঙ্গে একটা দুটো ঘাস খেতে থাকবে। 21 থেকে 25 দিনের মাথায় এরা ভরপুর পরিমাণ ঘাস খেতে পারে এবং যখন এদের বয়স 28 থেকে 45 দিন, সেই সময় এরা নিজেরা খাদ্য সম্পর্কে সচেতন হয়ে যায় এবং সব কিছু নিজেই খায়। দুধ না খেলেও এদের কোনো অসুবিধা নেই। যে কোনো খরগোশই হোক তার বডি ওয়েটের 20% ঘাস খাবে আর 50 গ্রাম দানা খায়। কিন্তু ছোট বাচ্চা তো 50 গ্রাম দানা খেতে পারবে না, ও হয়তো 2 গ্রাম 3 গ্রামে খাবে। এবার 45 দিন পর থেকে এদের বডি ওয়েটে দেখা যাচ্ছে 800-900 গ্রাম হবে। তো 100 গ্রাম ঘাস খাবে আর 10 থেকে 15 গ্রাম বা 20 গ্রাম পর্যন্ত দানা খাবে। এর খাবারের পরিমাণটা বাড়বে এবং যখন আমরা বিক্রি করি 3 মাস বা 3.5 মাস বয়সে, তখন একটা খরগোশ প্রতিদিন 200 গ্রাম থেকে 250 গ্রাম বা কোনো কোনো খরগোশ 300 গ্রাম পর্যন্ত ঘাস খায় এবং 50 গ্রাম দানা খায়। সেক্ষেত্রে 70 গ্রামও হতে পারে, কোনোটা 35 গ্রামও খায়। এটা নির্দিষ্ট কিছু খায় না। 3 মাসে এক একটা খরগোশের ওজন কোনোটার 2 কিলো 100, কোনোটা 2 কিলো 540, কোনোটার 2 কিলো 870, 1 কিলো 910, এরকম সামথিং, মানে অ্যাভারেজ 2 কিলোর মাথায় রয়েছে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। হাওড়া জেলার শ্যামচক থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন মামনি ঘোষ। তিনি ঢেঁড়স চাষ করেছেন। এখন তার ঢেঁড়সের জমিতে ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। এই কীটটির পূর্ণাঙ্গ শ্রীমত গাছের অগ্রমুকুলে, ফুলের মধ্যে অথবা পাতার নিচে ডিম পাড়ে। ডিম থেকে কীড়া বের হয়ে কুঁড়ি খেয়ে নষ্ট করে দেয়। আর অগ্রমুকুলে এদের আক্রমণ হলে পাতা গুটিয়ে যায়। গাছের কাণ্ডে কীড়া প্রবেশ করে, কাণ্ডের অংশ কুড়ে কুড়ে খায়। এর ফলে কচি ডগা শুকিয়ে যায়। গাছে ফল ধরা অবস্থায় আক্রমণ করলে এরা ফলের গায়ে ফুটো করে ভেতরে প্রবেশ করে শাঁসালো অংশ কুড়ে কুড়ে খায়। আক্রান্ত ফল বিকৃত হয়ে যায়। তখন এই সব ফলের বাজার দর থাকে না। মারাত্মক এই কীটটির নিয়ন্ত্রণে চাষের শুরু থেকে সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। যেসব এলাকায় এই পোকার উপদ্রব বেশি দেখা যায় সেখানে ঢেঁড়সের চাষ না করে শস্য পর্যায়ে অবলম্বন করতে হবে। ঢেঁড়স লাগানোর সময় সারিতে বীজ বুনতে হবে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে জমির আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই কীটটির আক্রান্ত জমিতে নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করা চলবে না। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। এই কীটটির ডিম, কীড়া বা মথ দেখা দিলে তা তুলে বিনষ্ট করতে হবে। পূর্ণাঙ্গ মথ ধরার জন্য বিঘা প্রতি 3 থেকে 4টি ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া বিটি এবং এনপিভি প্রয়োগ করলে এই পোকার উপদ্রব অনেকটাই ঠেকানো যায়। তারপর নিমজাত কৃষি বিষ 1500 ppm এর 3 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। এরপরেও যদি আক্রমণ লক্ষ্য করা যায় তখন রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ফেনভেলারেট 1 মিলিলিটার প্রতি 2 লিটার জলে অথবা প্রোফেনোফস 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তবে রাসায়নিক কৃষি বিষ প্রয়োগের আগে পরিণত ফল তুলে বাজারজাত করা উচিত। রঙিন মাছ পালন একটা লাভজনক ব্যবসা, তা আমাদের রাজ্যের প্রগতিশীল চাষিদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন। এইসব রঙিন মাছের পালন করে অনেকে বেশ ভালোই উপার্জন করছেন। সহজে পালন করা যায় এমন রঙিন মাছ ছোট জলাশয়ে ঠিক কিভাবে পালন করবেন সে বিষয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সমীরণ পাত্র।
রঙিন মাছ কীভাবে চাষ করব সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই মাছগুলো চাষ করতে গেলে এগুলো আমরা যেমন সাদা মাছ যেমন চাষ করি সেরকমই করা যেতে পারে, ঘরের মধ্যেও করতে পারেন, নিজের ছাদের উপরেও করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে আমরা রঙিন মাছটা করতে পারি। তো এটার জন্য একটা প্রশিক্ষণের দরকার হয়, কারণ হচ্ছে কি এদের খাওয়ার এবং হচ্ছে কি বিভিন্ন প্রজাতির মাছ আছে সেগুলো কীভাবে খাবার দেবো, কীভাবে জলের কোয়ালিটি মেনটেন করবো, এগুলোর একটা ব্যাপার আছে। তার জন্য একটা হাতে নাতে প্রশিক্ষণের দরকার হয়। সেই প্রশিক্ষণটা যদি থাকে তাহলে আপনারা শুরু করে দিতে পারেন এই বিজনেসটা। এবং হচ্ছে কি এই বিজনেসটা শুরু করতে গেলে কম পুঁজি লাগে, খুবই কম পরিমাণ পুঁজি লাগবে এবং পরিশ্রম কম। বাড়ির মহিলাদের দ্বারা বা মা বোনেদের দ্বারাই হচ্ছে কি এই প্রকল্পটা চলতে পারে, এই কাজটা চলতে পারে। তার জন্য বলছি যে আপনারা বসে না থেকে বাড়িতে যদি এমনি সময় যদি 1-2 ঘন্টা যদি সময় থাকে আপনাদের, তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। তো এই বিজনেস শুরু করতে গেলে ফার্স্টেই বলি যে কোন কোন প্রজাতির মাছ চাষ করতে পারবেন। তো মাছ চাষ করতে গেলে মেনলি হচ্ছে কি আমরা প্রথমে বলবো দামি ভ্যারাইটির মাছগুলো চাষ করবেন না, কারণ যেহেতু আপনার অভিজ্ঞতা কম আছে তখন হাড়ি যে কম দামের যে মাছগুলো একটু কষ্ট সহিষ্ণু যে সেগুলো করতে পারেন। সেগুলো ধরনের মধ্যে যেমন হচ্ছে কি আপনার লাইভ বিয়ারার করতে পারেন, গাপ্পি, মলি, প্ল্যাটি, সোকটেল, বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে সেগুলো করতে পারেন। তারপরে আমি বলবো যে হচ্ছে কি গোরামি, যেগুলো হচ্ছে কি বাতাস থেকে অক্সিজেনে গোরামি ফাইটার করতে পারেন, যেগুলো হচ্ছে কি দাম খুব ভালো আছে, পুরুষ ফাইটারগুলোর দাম খুব ভালো আছে। এছাড়াও আপনারা যেতে পারেন যদি পুকুরে করতে যান কিংবা চৌবাচ্চা করতে চান তাহলে গোল্ড ফিশে চলে যেতে পারেন, যেগুলো লাল কালারের যে মাছগুলো, গোল্ড ফিশের রেড ক্যাপ অরেন্ডা আছে, সুহাঙ্কিন আছে, ভেলটেল ভ্যারাইটি বিভিন্ন ধরনের আছে। এগুলো লিচু করতে পারেন, লিচু গোল্ড ফিশ করতে পারেন, এই ধরনের মাছগুলো করতে পারেন, যেগুলো হচ্ছে কি খুব কম জায়গার মধ্যে এবং কষ্ট সহিষ্ণু আমাদের পরিবেশের মধ্যে এটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। তার থেকে যদি আর একটু কেউ যদি স্কিল থাকে যে হ্যাঁ আমি এগুলো করেছি কিন্তু আমি আর একটু নতুন ভ্যারাইটি করতে চাই কিংবা আর একটু দামি ভ্যারাইটি করতে চাই, তাহলে অ্যাঞ্জেলের দিকে যেতে পারে। কেউ এখন হচ্ছে কি ফ্লাওয়ার হর্নের দিকে যাচ্ছে, ফ্লাওয়ার হর্ন যে মাছগুলো আছে। তারপরে হচ্ছে কি আরও যদি কেউ ভালো যদি করতে চান স্যার আমার সব কিছু ডেভেলপড হয়ে আছে, আমি সব কিছু করছি, কিন্তু হচ্ছে কি তার সঙ্গে যদি নতুন ভ্যারাইটি কিছু মাছ করতে চান তাহলে ডিসকাস ফার্ম করতে পারেন। এবং বিভিন্ন ধরনের এখন হচ্ছে কি চিকলিটস ভ্যারাইটি এসছে, আফ্রিকান চিকলিটস আছে, আমেরিকান চিকলিটস আছে, সেগুলো হচ্ছে কি আপনারা করতে পারেন। সেগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে। এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে, আপনারা এসে দেখে যেতে পারেন কীভাবে আমরা চৌবাচ্চা করব, তার শাওয়ার সিস্টেম কীরকম থাকবে, জল বের করার নিষ্কাশন করার ব্যবস্থাটা কী, সেই জিনিসগুলো থাকবে, এয়ার রেটার কীভাবে থাকবে, এই জিনিসগুলো আমাদের এখানে পুরো হোল সেট আপ করা আছে। আপনারা যদি কেউ ভিজিট করতে চান আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসবেন। এবং ছোটোখাটো যে প্রকল্প কীভাবে আমরা অ্যাকোরিয়ামে স্ট্যান্ড করব, অ্যাকোরিয়াম বানাবো, তারও হাতে নাতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। শুধু আপনাদের ইচ্ছার দরকার। এগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে। এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে, আপনারা এসে দেখে যেতে পারেন। তো এর মার্কেট এখানে প্রচুর আছে, সেল করার জন্য আপনার বাড়িতেই লোকজন চলে আসবে এবং সেটা তুলে নিয়ে চলে যাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। সেই সিস্টেমটা আমাদের ডেভেলপ হয়েছে। তো আশা করি আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে, আরও যদি কোনো ফার্দার ইনফরমেশন জানা যদি দরকার থাকে তাহলে আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।